জীবন স্মৃতি অডিও বইয়ের আজকের পর্ব রাজেন্দ্রলাল মিত্র। এই সময়ে বাংলার সাহিত্যিকগণকে একত্র করিয়া একটি পরিষদ স্থাপন করিবার কল্পনা জ্যোতিদাদার মনে উদিত হইয়াছিল। বাংলার পরিভাষা বাঁধিয়া দেওয়া ও সাধারণত সর্বপ্রকার উপায়ে বাংলা ভাষা ও সাহিত্যের পুষ্টি সাধন এই সভার উদ্দেশ্য ছিল। বর্তমান সাহিত্য পরিষদ যে উদ্দেশ্য লইয়া আবির্ভূত হইয়াছে তাহার সঙ্গে সেই সংকল্পিত সভার প্রায় কোনো অনৈক্য ছিল না। রাজেন্দ্রলাল মিত্র মহাশয় উৎসাহের সহিত এই প্রস্তাবটি গ্রহণ করিলেন। তাহাকেই এই সভায় সভাপতি করা হইয়াছিল। যখন বিদ্যাসাগর মহাশয়কে এই সভায় আহ্বান করিবার জন্য গেলাম, তখন সভার উদ্দেশ্য ও সভ্যদের নাম শুনিয়া তিনি বলিলেন, আমি পরামর্শ দিতেছি, আমাদের মতো লোককে পরিত্যাগ করো। হোমরা চোমরাদের লইয়া কোনো কাজ হইবে না, কাহারও সঙ্গে কাহারও মত মিলিবে না। এই বলিয়া তিনি এই সভায় যোগ দিতে রাজি হইলেন না। বঙ্কিমবাবু সভ্য হইয়াছিলেন, কিন্তু তাহাকে সভার কাজে যে পাওয়া গিয়াছিল তাহা বলিতে পারি না। বলিতে গেলে যে কয়দিন সভা বাঁচিয়া ছিল সমস্ত কাজ একা রাজেন্দ্রলাল মিত্রই করিতেন। ভৌগোলিক পরিভাষা নির্ণয়েই আমরা প্রথম হস্তক্ষেপ করিয়াছি। পরিভাষার প্রথম খসড়া সমস্তটা রাজেন্দ্রলালই ঠিক করিয়া দিয়াছিলেন। সেটি ছাপাইয়া অন্যান্য সভ্যদের আলোচনার জন্য সকলের হাতে বিতরণ করা হইয়াছে। পৃথিবীর সমস্ত দেশের নামগুলি সেই দেশে প্রচলিত উচ্চারণ অনুসারে লিপিবদ্ধ করিবার সংকল্প আমাদের ছিল। বিদ্যাসাগরের কথা ফলিল। হোমরা চোমরাদের একত্র করিয়া কোনো কাজে লাগানো সম্ভবপর হইল না। সভা একটুখানি অঙ্কুরিত হইয়াই শুকাইয়া গেল। কিন্তু রাজেন্দ্রলাল মিত্র সভ্যসাচী ছিলেন। তিনি একাই একটি সভা। এই উপলক্ষে তাহার সহিত পরিচিত হইয়া আমি ধন্য হইয়াছিলাম। এ পর্যন্ত বাংলাদেশে অনেক বড় বড় সাহিত্যিকের সাথে আমার আলাপ হইয়াছে, কিন্তু রাজেন্দ্রলালের স্মৃতি আমার মনে যেমন উজ্জ্বল হইয়া বিরাজ করিতেছে এমন আর কাহারও নহে। মানিকতলার বাগানে যেখানে কোর্ট অফ ওয়ার্ডস ছিল, সেখানে আমি যখন তখন তাহার সঙ্গে দেখা করিতে যাইতাম। আমি সকালে যাইতাম তো দেখিতাম তিনি লেখাপড়ার কাজে নিযুক্ত আছেন। অল্প বয়সের অবিবেচনা বশতই অসংকোচে আমি তাহার কাজের ব্যাঘাত করিতাম, কিন্তু সেজন্য তাহাকে মুহূর্ত কালও অপ্রসন্ন দেখি নাই। আমাকে দেখিবা মাত্র তিনি কাজ রাখিয়া দিয়া কথা আরম্ভ করিয়া দিতেন। সকলেই জানেন তিনি কানে কম শুনিতেন, এই জন্য পারতপক্ষে তিনি আমাকে প্রশ্ন করিবার অবকাশ দিতেন না। কোনো একটা বড় প্রসঙ্গ তুলিয়া তিনি নিজেই কথা কহিয়া যাইতেন। তাহার মুখে সেই কথা শুনিবার জন্যই আমি তাহার কাছে যাইতাম। আর কাহারও সঙ্গে বাক্যালাপে এত নূতন নূতন বিষয়ে এত বেশি করিয়া ভাবিবার জিনিস পাই নাই। আমি মুগ্ধ হইয়া তাহার আলাপ শুনিতাম। বোধ করি তখনকার কালের পাঠ্যপুস্তক নির্বাচন সমিতির তিনি একজন প্রধান সভ্য ছিলেন। তাহার কাছে যেসব বই পাঠানো হইত তিনি সেগুলি পেন্সিলের দাগ দিয়া নোট করিয়া পড়িতেন। এক একদিন সেইরূপ কোনো একটা বই উপলক্ষ করিয়া তিনি বাংলা ভাষারীতি ও ভাষাতত্ত্ব সম্বন্ধে কথা কহিতেন। তাহাতে আমি বিস্তর উপকার পাইতাম। এমন অল্প বিষয় ছিল যে সম্বন্ধে তিনি ভালো করিয়া আলোচনা না করিয়াছিলেন, এবং যাহা কিছু তাহার আলোচনার বিষয় ছিল তাহাই তিনি প্রাঞ্জল করিয়া বিবৃত করিতে পারিতেন। তখন যে বাংলা সাহিত্য সভার প্রতিষ্ঠা চেষ্টা হইয়াছিল, সেই সভায় আর কোনো সভ্যের কিছুমাত্র মুখাপেক্ষা না করিয়া যদি একমাত্র মিত্র মহাশয়কে দিয়া কাজ করাইয়া লওয়া যাইত, তবে বর্তমান সাহিত্য পরিষদের অনেক কাজ কেবল সেই একজন ব্যক্তির দ্বারা অনেক দূর অগ্রসর হইত সন্দেহ নাই। কেবল তিনি মননশীল লেখক ছিলেন ইহাই তাহার প্রধান গৌরব নহে। তাহার মূর্তিতেই তাহার মনুষ্যত্ব যেন প্রত্যক্ষ হইত। আমার মতো অর্বাচীনকেও তিনি কিছুমাত্র অবজ্ঞা না করিয়া ভারী একটি দাক্ষিণ্যের সহিত আমার সঙ্গেও বড় বড় বিষয়ে আলাপ করিতেন। অথচ তেজস্বিতায় তখনকার দিনে তাহার সমকক্ষ কেহই ছিল না।
এমনকি আমি তাহার কাছ হইতে জমের কুকুর নামে একটি প্রবন্ধ আদায় করিয়া ভারতীতে ছাপাইতে পারিয়াছিলাম। তখনকার কালের আর কোনো যশস্বী লেখকের প্রতি এমন করিয়া উৎপাত করিতে সাহসও করি নাই এবং ততটা প্রশ্রয় পাইবার আশাও করিতে পারিতাম না। অথচ যদ্রিবেশে তাহার রুদ্রমূর্তি বিপজ্জনক ছিল। মিউনিসিপ্যাল সভায়, সেনেট সভায় তাহার প্রতিপক্ষ সকলেই তাহাকে ভয় করিয়া চলিত। তখনকার দিনে কৃষ্ণদাস পাল ছিলেন কৌশলী আর রাজেন্দ্রলাল ছিলেন বীর্যবান। বড় বড় মল্লের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে কখনো তিনি পরাঙ্গমুখ হন নাই ও কখনো তিনি পরাভূত হইতে জানিতেন না। এশিয়াটিক সোসাইটি সভার গ্রন্থ প্রকাশ ও পুরাতত্ত্ব আলোচনার ব্যাপারে অনেক সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে তিনি কাজে খাটাইতেন। আমার মনে আছে এই উপলক্ষে তখনকার কালের মহত্ব বিদ্বেষী ঈর্ষাপরায়ণ অনেকেই বলিত যে পণ্ডিতেরাই কাজ করে ও তাহার যশের ফল মিত্র মহাশয় ফাঁকি দিয়া ভোগ করিয়া। আজিও এইরূপ দৃষ্টান্ত কখনো কখনো দেখা যায় যে ব্যক্তি যন্ত্রমাত্র ক্রমশ তাহার মনে হইতে থাকে আমিই বুঝি কৃতি, আর যন্ত্রীটি বুঝি অনাবশ্যক শোভা মাত্র। কলম বেচারার যদি চেতনা থাকিত তবে লিখিতে লিখিতে নিশ্চয়ই কোন একদিন সে মনে করিয়া বসিত লেখার সমস্ত কাজটাই করি আমি, অথচ আমার মুখেই কেবল কালি পড়ে আর লেখকের খ্যাতি উজ্জ্বল হইয়া ওঠে। বাংলাদেশের এই একজন অসামান্য মনস্বী পুরুষ মৃত্যুর পরে দেশের লোকের নিকট হইতে বিশেষ কোনো সম্মান লাভ করেন নাই। ইহার একটা কারণ, ইহার মৃত্যুর অনতিকালের মধ্যে বিদ্যাসাগরের মৃত্যু ঘটে। সেই শোকেই রাজেন্দ্রলালের বিয়োগ বেদনা দেশের চিত্ত হইতে বিলুপ্ত হইয়াছিল। তাহার আরেকটা কারণ, বাংলা ভাষায় তাহার কীর্তির পরিমাণ তেমন অধিক ছিল না। এই জন্য দেশের সর্বসাধারণের হৃদয়ে তিনি প্রতিষ্ঠা লাভ করিবার সুযোগ পান।